ছাত্রছাত্রীরা এমএসসি ইএনভি যে সাবজেক্টটা রয়েছে তার এমইভি 11 পেপারটার ইউনিট 4 ইউনিট 14 অ্যান্ড 15 এই ইউনিটগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার যে লাস্ট যে কয়েকটি ক্লাস আমার হয়েছে তাতে আমি বিস্তারিত আলোচনা করেছি এই এমইভি 11 পেপারটার যে বিভিন্ন যে ইউনিটগুলি রয়েছে, বিভিন্ন যে যে বিভিন্ন ইউনিটগুলির মধ্যে যে আবার যে সাব টপিকসগুলো রয়েছে সেইগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে উদাহরণ দিয়ে আমি কিন্তু আলোচনা করেছি। আজকে আমি ব্লক 4 এর আন্ডারে যে ইউনিট 14 15 রয়েছে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আমি আলোচনা করব এবং ডেফিনেটলি আলোচনাটি সহজ রাখার চেষ্টা করব তোমাদের সামনে, যাতে তোমরা ব্যাপারটি খুব ইজিলি বুঝতে পারো এবং উদাহরণ দিয়ে সেটা আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল এডুকেশন, এটাই তোমাদের ইউনিটটাতে রয়েছে। দ্যাট ইজ এনভায়রনমেন্টাল এডুকেশন বলতে আমরা কি বুঝি। খুব সহজভাবে বোঝা যায় যে পরিবেশ নিয়ে যদি আমরা কিছু ভাবনা চিন্তা করি, পরিবেশ সম্পর্কে আমাদের সচেতনতা, পরিবেশকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, বিভিন্ন যে পলিউশন রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো আমাদের রয়েছে, যে দূষণ করার যে একটা মারাত্মক একটা হিউম্যান অ্যাক্টিভিটিস এর মধ্যে দেখা যায়। এবার এই পলিউশন যেটা হচ্ছে তার ফলে পরিবেশের উপর যে একটা ভয়ানক প্রভাব পড়ছে, এবার এটাকে কিভাবে আটকানো যেতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম যদি পলিউশন হয়ে থাকে তাহলে সেটা থেকেও আমরা পরিবেশকে কিভাবে আবার আগের অবস্থাতে নিয়ে আসতে আমরা পারি, এবং পরিবেশ সম্পর্কে আমাদের যে সচেতনতা, যে পরিবেশকে যদি আমরা দূষিত করি আলটিমেটলি কিন্তু লসটা আমাদেরই হবে, আমাদেরই সার্ভাইভেলে একটা সমস্যা দেখা দেবে। এবং শুধুমাত্র সার্ভাইভেল, শুধু যে হিউম্যান বিংস এর সার্ভাইভেল কথা আমি বলছি তা কিন্তু একেবারেই নয়, সমগ্র জীব জগতের সার্ভাইভেল কিভাবে থ্রেটেন্ড হবে। তো সেটি আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব আমার এই ক্লাসটিতে। এবারে এনভায়রনমেন্টাল এডুকেশন, এর মধ্যে দুটো ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল যার মানে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে এসছে যেটি, আরেকটি হচ্ছে এডুকেশন। মানে আমরা বুঝতে পারছি যে পরিবেশ সংক্রান্ত যদি কিছু শিক্ষা আমাদেরকে প্রদান করা হয় বা সাধারণ মানুষকে আমরা দিয়ে থাকি, তো দ্যাট উইল বি পার্ট অফ দিস এনভায়রনমেন্টাল এডুকেশন। এবারে এনভায়রনমেন্টাল এডুকেশন কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যে আমরা যারা পরিবেশ নিয়ে পড়াশোনা করি, আমরা যারা পরিবেশ নিয়ে গবেষণা করি, পরিবেশের বিভিন্ন যে অ্যাসপেক্টস গুলো রয়েছে সেগুলি নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, গবেষণা করে থাকি, আমরা সেগুলো নিয়ে বিভিন্ন কাজ করে থাকি, গবেষণামূলক বিভিন্ন কাজ আমরা করে থাকি বা একটু লেখালেখিরও কাজ আমরা করে থাকি। তো আমাদেরকে ছাড়া সাধারণ মানুষের কাছে পরিবেশ কেন ইম্পর্টেন্ট এবং পরিবেশ শুধু গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, পরিবেশে যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিটা কিন্তু সমগ্র জীব জগৎকে কিন্তু সেটা সাফার করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যে এই সমগ্র জীব জগতের যে সার্ভাইভালটা সেটাও কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়বে। এবারে এই যে এনভায়রনমেন্টাল এডুকেশন, এটা কিভাবে দেওয়া যেতে পারে সাধারণ মানুষকে, কারণ শুধু কিছু মুষ্টিমেয় কিছু যারা শিক্ষক শিক্ষিকা বা যারা ছাত্রছাত্রী বা যারা গবেষণামূলক কাজকর্ম সাথে জড়িত বা কিছু মুষ্টিমেয় শিক্ষিত মানুষ ছাড়া আপামর জনসাধারণের কাছে এনভায়রনমেন্টকে তুলে ধরা, এনভায়রনমেন্ট সচেতনতাকে তুলে ধরা, এনভায়রনমেন্টের গুরুত্বকে তুলে ধরা, এইটা আমরা কিভাবে করতে পারি। আমরা শিক্ষক শিক্ষিকা হিসেবে কিন্তু সাধারণ মানুষের কাছে তাদের মধ্যে এই পরিবেশ সংক্রান্ত সচেতনতা কিন্তু আমরা জাগিয়ে তুলতে পারি, তাদেরকে পরিবেশ সংক্রান্ত যা যা ইম্পর্টেন্ট যে অ্যাসপেক্ট গুলো আছে যেটি তাদের জানা উচিত, যাতে তারা পরিবেশের ক্ষতি না করে, সেগুলি সম্পর্কে সচেতনতা আমরা কি করে তাদের মধ্যে নিয়ে আসতে পারি। এবারে
সাধারণ মানুষ কিন্তু এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টও বুঝবে না, সাধারণ মানুষ কিন্তু এনভায়রনমেন্টাল অডিটিংও বুঝবে না, বা যে আমরা যে এনভায়রনমেন্টে আরো কিছু কিছু ভারী শব্দ আমরা ব্যবহার করে থাকি, এটি কিন্তু একেবারেই বোধগম্য হবে না সাধারণ মানুষের। তাহলে সাধারণ মানুষকে আমাদেরকে সাধারণ করে কিন্তু বোঝাতে হবে যে পরিবেশকে আমরা কি করে বাঁচিয়ে রাখতে পারি যাতে আমরা বেঁচে থাকতে পারি। এটি একটা খুব সাধারণভাবে আমরা বোঝাতে কিভাবে পারি, আমরা মাঝে মাঝেই যে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আলোচনা সভার আমরা আয়োজন করে থাকি। এবার এই পরিবেশ সংক্রান্ত আলোচনা সভায় সাধারণ মানুষের ইন্টারেস্ট কেন হবে, কেন তারা সেটি মন দিয়ে শুনবে বা সেই আলোচনা সভাটা তারা কেন অ্যাটেন্ড করবে, তারা তখনই অ্যাটেন্ড করবে বা তারা তখনই ইন্টারেস্ট ফিল করবে যখন তারা দেখবে যে এই আলোচনা সভায় যে টপিক গুলো ডিসকাসড হচ্ছে, আলোচিত হচ্ছে, সেটি তাদের রোজকার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি মানে এই টপিক গুলো আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দেয়ার লাইফ। তারা প্রতিদিন তাদের নিয়মিত জীবনযাত্রায় তারা এই সমস্যাগুলির সম্মুখীন হয়ে থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই সমস্যাগুলি তারা যদি কাটিয়ে উঠতে পারে তাহলে তাদের জীবনযাত্রার মান, তাদের জীবন হয়তো আরো বেটার হতে পারে। তবেই কিন্তু সাধারণ মানুষ ইন্টারেস্ট নেবে এই সব আলোচনা সভাগুলি তে পার্টিসিপেট করতে বা যোগদান করতে। এবার এইগুলি কারা করে থাকে? ন্যাচারালি যারা এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, এনভায়রনমেন্টাল ওয়ার্কার্স, ভলেন্টিয়ার্স, এরাই এই আলোচনা সভাগুলো আয়োজন করে থাকে। এবারে এই সভাগুলি কিভাবে আয়োজিত হয়? অনেক সময় আমাদের দেখা যায় যে এই আলোচনা সভাগুলি টিভিতে দেখানো হয়। টিভির যে চ্যানেলগুলি রয়েছে, যেগুলিতে খুব বেশি মানুষ চোখ রাখে, যেগুলি খুব বেশি মানুষ দেখে, এরকম চ্যানেলগুলিতে এই আলোচনা সভা কিন্তু আয়োজিত হতে পারে, যাতে অনেক বেশি মানুষের কাছে সেটি রিচ করা যায়, পৌঁছানো যায়। এছাড়া কি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন পরিবেশগত ক্যাম্প সেগুলিকে অর্গানাইজ করা, যেমন দূষণ সম্পর্কে সতর্ক করার জন্য, সচেতন করার জন্য মানুষকে কিন্তু বিভিন্ন পরিবেশের যে ক্যাম্পগুলি রয়েছে সেগুলি আয়োজন করা যেতে পারে। আমরা জানি যে বিভিন্ন পরিবেশগত এই যে ক্যাম্পগুলি হয় সেখানে বিভিন্ন এক্সপার্টরা পার্টিসিপেট করেন এবং তারা সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতাটা নিয়ে আসার চেষ্টাও করেন। কিন্তু মানুষ কতদূর এই শিক্ষা যেটা তারা পেল একজন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট থেকে, এক্সপার্টের থেকে, তারা কতটা সেটি নিজেদের রোজকার জীবনে অ্যাপ্লাই করতে পারে? অ্যাপ্লাই তারা তখনই করতে পারবে যখন তারা দেখবে যে এটা অ্যাপ্লাই করলে তাদের জীবন আরো সমস্যা মুক্ত হতে পারে, আরো যে সমস্যাগুলি তাদের রয়েছে সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারে। তবেই তারা কিন্তু এগুলিতে পার্টিসিপেট করতে আরো উদ্যোগী হবে, আরো বেশি ইন্টারেস্টেড হবে। এবার দেখতে হবে এই এনভায়রনমেন্টাল এডুকেশনের মাধ্যমে কোনো কিছুর উন্নতি করা কি সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব। এনভায়রনমেন্টাল এডুকেশনের মাধ্যমে আমরা মানুষকে সাস্টেনেবিলিটি সম্পর্কে আমরা সচেতন করতে পারি, যাতে তারা
যে অত্যাবশ্যক যে সম্পদগুলি আমাদের রয়েছে, যেগুলি খুব লিমিটেড আমাদের প্রকৃতিতে, নেচারে, সেই সম্পদগুলি তারা প্রপারলি ইউজ করতে পারে, তারা রেশনালি ইউজ করতে পারে। যদি করতে পারে তাহলে সে সম্পদগুলি কিন্তু থাকতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আদারওয়াইজ তারা থাকবে না। কাজে এই যে সাস্টেনেবিলিটি, এই ইস্যুটা আমরা এই পরিবেশ সম্পর্কিত যে আলোচনা সভাগুলি হয় বা ক্যাম্পগুলি হয়, বিভিন্ন প্রোগ্রামগুলি হয়, এইগুলির মাধ্যমে আমরা কিন্তু মানুষের মধ্যে আনতে পারি। এবার সাস্টেনেবিলিটি কেন ইম্পর্টেন্ট, বা এটা সম্পর্কে মানুষকে জানানোর প্রয়োজনীয়তাটাই বা কি? আমরা জানি সাস্টেনেবিলিটি মানে যেখানে বর্তমান প্রজন্ম ব্যবহার করছে কোনো সম্পদকে, এমনভাবে ব্যবহার করছে যাতে সেটি খুব বেশি নষ্ট না হয়, যাতে সেটি খুব বেশি ওয়েস্ট না হয়। যদি এইভাবে সেটি ব্যবহার করা যায় তাহলে সাস্টেনেবিলিটি আমরা কিন্তু পেতে পারি। এবার কিসের ক্ষেত্রে সাস্টেনেবিলিটি আমরা পেতে পারি? পেতে পারি যে কোনো প্রাকৃতিক সম্পদ ব্যবহারে। এবার কি কি সম্পদ? যেমন জল সম্পদ, ওয়াটার রিসোর্স, যেমন ভূমি সম্পদ, ল্যান্ড রিসোর্স বা সয়েল রিসোর্স। এগুলি কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ওয়াটার কি কিছু কম আছে? ওয়াটার কিছু কম নেই, কিন্তু যে জলটা আমরা ব্যবহার করতে পারি, ব্যবহারযোগ্য জল, সেটি কম আছে। এবার সেটি কম রয়েছে, তার মানে নিশ্চয়ই সেটাকে প্রপারলি না ইউজ করলে সেটি নষ্ট হয়ে যাবে, এবং সে জলটা তৈরি হতে আবার অনেক বছর টাইম লাগবে, থাউজেন্ডস অফ ইয়ার্স টাইম লেগে যাবে। কাজে এই ফ্রেশ ওয়াটার রিসোর্স যেটা আমাদের অ্যাকচুয়াল কাজে লাগে, সেটাকে সেইভাবে কিন্তু তৈরি করা প্রয়োজনীয়। জমি, ল্যান্ড রিসোর্স কেন ইম্পর্টেন্ট? বিকজ ল্যান্ড ইজ দ্য ফাউন্ডেশন অফ লাইফ। জমি না থাকলে পুরো বায়োস্ফিয়ার এক্সিস্ট করতো না। এই ল্যান্ড রিসোর্স লাইফের একটা ফাউন্ডেশন, একটা বেজ লাইফের। এই ল্যান্ডকে যদি আমরা পলিউট করি, ল্যান্ডে যে কোয়ালিটি রয়েছে সেটাকে আমরা ডিগ্রেড করি, নষ্ট করে দিই, তাহলে কি হবে? যেটা হবে সেটা হচ্ছে আমাদের খাদ্যের উপর প্রভাব পড়বে। কারণ আমরা জানি যত আমাদের খাদ্য শস্য বা খাদ্য, এগুলো সবকটাই কিন্তু আমাদের উৎপাদিত হয় জমির ওপর, ভূমির ওপর। কাজে এই জমিটাকে যদি আমরা পলিউট করে ফেলি, নষ্ট করি, এর কোয়ালিটিটাকে ডিগ্রেড করি, ফার্টিলিটিটা কমিয়ে দিই, তাহলে আর কোনোভাবেই কিন্তু সেই ফুড রিসোর্স কাল্টিভেশন বা প্রোডাকশন সেটা পসিবল নয়। সিমিলারলি আমাদের বায়োটিক রিসোর্স যেমন ফরেস্টকে কি বলা হয়? ফরেস্টকে বলা একটা রিজিয়নের লাংস, ফুসফুস বলা হয়। কেন? কারণ লাংস যেমন ভাবে একটা পিউরিফিকেশন প্রসেস চালায় বডিতে,
ফরেস্ট সেরকমই কিছু চালায়। কি চালায়? একমাত্র গ্রিন প্লান্টস যারা কার্বন ডাই অক্সাইডকে নেয়, ত্যাগ করে অক্সিজেনকে, ফটোসিনথেসিস প্রসেস, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। এবার এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া হলো, তার মানে কতটা পরিমাণে অক্সিজেন অ্যাড হচ্ছে অ্যাটমসফিয়ারে। আর কোন প্রক্রিয়া এমন কিন্তু নেই যেখানে এই অক্সিজেন অ্যাডিশনটা এনভায়রনমেন্টে হয়ে থাকে ফটোসিনথেসিস ছাড়া। তাতে গ্রিন প্লান্টসের ভূমিকাটা অপরিসীম, সাংঘাতিক ভূমিকা আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে, অ্যাটমসফিয়ারে অক্সিজেন লেভেল বজায় রাখতে। এবার সেই বায়োটেক রিসোর্স, ফরেস্ট রিসোর্সটাকে যদি আমরা কেটে ফেলি, নষ্ট করে ফেলি, কি হবে? প্রথম কথা, এই লাংসটা তো ধ্বংস হয়ে গেল। সেকেন্ড হচ্ছে ফরেস্টের কিছু ইউজেস আছে যেটাকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে, যেমন টিম্বার ইউজেস অ্যান্ড নন টিম্বার ইউজেস। টিম্বার কথা থেকে তোমরা বুঝতেই পারছো যে যখন কাঠ আহরণ করা হয় এই ফরেস্ট গুলো থেকে, যদি ইকুয়েটোরিয়াল রিজিয়নে ফরেস্ট হয়, রেন ফরেস্ট, নিরক্ষীয় অঞ্চলের কাছে বা ক্রান্তীয় অঞ্চলের কাছে হার্ডউড, যদি সেটা মিড ল্যাটিটিউড রিজিয়ন বা নাতিশীতোষ্ণ অঞ্চল বা মধ্য অক্ষাংশীয় অঞ্চল হয়, সফটউড। কাজেই এই হার্ডউড সফটউড দুটোই কিন্তু আমাদের কমার্শিয়াল লেভেলে কাজে লাগে। এবার কমার্শিয়াল লেভেলে কাজে লাগে, তার মানে এটি হচ্ছে টিম্বার ইউজ। এই হার্ডউড যেমন আমাদের ফার্নিচার মেকিং এ কাজে লাগে, তেমনই কিন্তু সফটউড আমাদের স্পোর্টস ইন্ডাস্ট্রির খুব ফেভারিট। এই যে ক্রিকেটে ব্যাট ট্যাট তৈরি হয়, এগুলো কিন্তু সবই এই সফটউড দিয়ে। বিলো ব্যাট সবচেয়ে ভালো ব্যাট। তো ফরেস্টটাকে আমাদের বজায় রাখতে হবে, ঠিকঠাক রাখতে হবে। কেটে কুটে ওটাকে নষ্ট করে ফেললে কিন্তু একেবারে চলবে না। এবার চলে আসি নন টিম্বার ইউজেস। এছাড়া তো ফরেস্ট আমি বলেই দিলাম, ফরেস্ট একটা ইকোলজিক্যাল সিগনিফিকেন্স সাংঘাতিক। ফরেস্টের নন টিম্বার ইউজ কি? ফরেস্ট থেকে আমরা বিভিন্ন ধরনের মেডিসিনাল প্লান্টস পাই। এই যে আয়ুর্বেদিক বিভিন্ন যে গাছগাছড়াগুলো আমরা পাই, ফরেস্ট থেকে পেয়ে থাকি, এবং এইগুলো দিয়ে কিন্তু অনেক এমন রোগের চিকিৎসা হয় যেগুলি অ্যালোপ্যাথি মেডিসিনে কমে না। এবং আয়ুর্বেদের ইউজ ভারতে কিন্তু বহু বহু পুরনো, বহু প্রাচীন। এছাড়া এই ফরেস্ট থেকে আমরা বিভিন্ন ধরনের স্পাইসেস পেতে পারি, যেমন গাছের ছাল, বার্ক, সেটা হচ্ছে সিনামন, দারচিনি। এছাড়া বিভিন্ন প্রকারের স্পাইসেস পেতে পারি। আর টি রয়েছে, কফি রয়েছে, এরকম টাইপের যে ক্যাশ ক্রপস গুলো, কটন, বিভিন্ন ধরনের এই যে ক্যাশ ক্রপস গুলো রয়েছে। তারপরে এছাড়া ফ্রুটস রয়েছে, ফ্রুট, রুট, স্টেম, গাছের প্রত্যেকটা পার্টই তো অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করতে পারি। নন টিম্বার ইউজেস। কাজেই ফরেস্টটাকে আমাদের ঠিকঠাক রাখতে হবে, বায়োটিক রিসোর্সটাকে। এবার এই যে ঠিকঠাক রাখার যে প্রসঙ্গ, ঠিকঠাক রাখতে হবে। প্রথম কথা, ফরেস্টটাকে ডিস্ট্রয় করলে চলবে না, বা ফরেস্ট কেন, যে কোনো রিসোর্সকেই ডিস্ট্রয় করলে চলবে না। তার মানে কি আমরা সেটাকে ব্যবহার করব না? অবশ্যই করব।
কিন্তু এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে সেটি নষ্ট না হয়, যাতে সেটির কোয়ান্টিটি এমন থাকে যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেটি ব্যবহার করতে পারে। এমন নয় যে ভবিষ্যৎ প্রজন্ম এটি ব্যবহার জানলোই না, এমনকি জিনিসটি কি সেটাও জানলো না, এরকম যাতে না হয়। এবারে এই সাস্টেনেবিলিটি ইস্যুটা বিভিন্ন এনভায়রনমেন্টাল কনফারেন্সে খুব বেশি প্রাধান্য পেয়েছিল। 1992 সালের আর্থ সামিটে প্রথম এটি স্টার্ট হয়েছিল, কনসেপ্টটা ফার্স্ট এসেছিল, এবং তারপর থেকে যত এনভায়রনমেন্টাল কনফারেন্স হয়েছে এই কনসেপ্টটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্স পেয়েছে। এখন প্রত্যেকটা এনভায়রনমেন্টাল কনফারেন্সের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে সাস্টেনেবিলিটি ইস্যু। সব দিকে কিন্তু সাস্টেনেবিলিটি আমরা অ্যাচিভ করতে চাইছি, কোনো কোনো দিকে আমরা পারছি, বেশিরভাগ দিকে পারছি না। এগ্রিকালচার, যেগুলি ভারতবর্ষের মতো কৃষি প্রধান দেশ, সেখানে এগ্রিকালচারাল সাস্টেনেবিলিটি চলে এসছে। তার কারণ কি? এগ্রিকালচার এমন ভাবে করতে হবে যাতে যে ক্রপটা প্রডিউসড হচ্ছে সে ক্রপটা শুধুমাত্র এখন প্রডিউস হচ্ছে, ভবিষ্যতে থাকবে না, এটা যেন না হয়। তার কারণে কিন্তু আমরা সিড ব্যাংক গড়ে তুলেছি। সিড ব্যাংক, যেখানে এই সিডগুলি যেগুলি আমাদের এখন দরকার লাগছে তার একটা পোর্শন সিড আমরা ওখানেতে স্টোর করে রাখছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এগুলি সম্পর্কে জানতে পারে, এবং যদি কোনো কারণে সেটি এক্সটিংক্ট হয়ে যায় যাতে ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে আরেকবার জিনিসটা তৈরি করে নিতে পারে। যেমন ডিএনএ ব্যাংক, জিন ব্যাংক, এই যে বিভিন্ন যে ব্যাংকগুলো আমরা তৈরি করে গেছি, এর কারণই হচ্ছে তাই, কোনো জিনিস যেন অবলুপ্তির পথে না এগিয়ে যায়। এবার বিভিন্ন যে এনভায়রনমেন্টাল কনফারেন্স, কোপেনহেগেন হতে পারে, কার্টাজেনা হতে পারে, যে বিভিন্ন যে এনভায়রনমেন্টাল কনফারেন্স, স্টকহোম কনফারেন্সটা অনেক আগে যদিও, এই কনফারেন্স গুলোর মেন টার্গেট কি ছিল? মেন টার্গেট হচ্ছে গ্লোবাল কমন্স কে একটা আমব্রেলার তলায় নিয়ে আসা। যে দেশগুলি রয়েছে, যে মেম্বার নেশনস গুলো রয়েছে, সেগুলিকে একটি কমন সম্মতির আন্ডারে নিয়ে আসা, কমন আমব্রেলার আন্ডারে নিয়ে আসা। এটাই ছিল এগুলো টার্গেট। এবার প্রতি বছর 5th জুন যে এনভায়রনমেন্টাল ডে সেলিব্রেটেড হয়, তার একটা করে থিম থাকে, এবং এই থিম গুলোতে প্রেজেন্ট ওয়ার্ল্ডের সব থেকে বার্নিং যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলোকে অ্যাড্রেস করা হয় এই থিম গুলির মাধ্যমে। যেমন একবার প্লাস্টিক পলিউশন একটা মেইন থিম ছিল, একবার বিলো দি ওশান একটা থিম ছিল, একবার ল্যান্ড ডিগ্রেডেশন একটা থিম ছিল, ইত্যাদি। প্রতি বছরে এই থিমটা পাল্টায় এবং মানুষকে এই সমস্যাগুলি সম্পর্কে সচেতন করা চেষ্টা চলে। এবার কি দেখছি আমরা? এনভায়রনমেন্টকে বাঁচিয়ে রাখার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, সেটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? যারা আমরা এনভায়রনমেন্ট নিয়ে গবেষণা করি, একটু পড়াশোনা করি, একটু ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করি, আমরা কিন্তু এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান বানাতে পারি, যে কি কি কাজ করা যেতে পারে, কোন কাজে কতটা ইম্প্যাক্ট পরিবেশের উপর পড়তে পারে, যদি সে প্রভাবটা নেগেটিভ হয় তাহলে সেখান থেকে কিভাবে পরিবেশকে বের করে আনা যায়, কিংবা বের করে আনা পসিবল নয়, সেই ক্যালকুলেশন গুলো আমরা করতে পারি।
এবার এই ক্যালকুলেশনগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন কার্যকলাপ কতটা প্রভাব পরিবেশের উপর ফেলবে এবং সেই প্রভাবটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা আমরা বুঝতে পারি। এবার যদি পজিটিভ হয় প্রভাবটা তাহলে ঠিক আছে, ওটা নিয়ে অত চিন্তা ভাবনা করার বিশেষ কারণ নেই। কিন্তু যদি নেগেটিভ প্রভাব হয় সেটা থেকে এনভায়রনমেন্টকে আমরা কি করে বের করে আনবো? কাজে পজিটিভ আর নেগেটিভ এই যে প্রভাবটা, এইটা আমরা বুঝতে পারি কিভাবে? পজিটিভ নেগেটিভ প্রভাবটা দিয়ে আমরা যে সুন্দর একটা টার্ম রয়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অডিটিং। আমরা অডিটিং করতে পারি, যেমন একাডেমিক অডিট হয়, টিচার সপ্তাহে কটা ক্লাস নিয়েছে, কতটা লেসন কভার করেছে, কতটা লেসন তার এখনো বাকি রয়েছে অ্যালটেড সিলেবাসে, নিয়ে আমরা যেমন একাডেমিক অডিট করতে পারি টিচারদের ক্ষেত্রে, তেমনি ফিনান্সিয়াল অডিটও করতে পারি। সারা বছর কত আমরা এক্সপেন্ডিচার হয়েছে, কত আমাদের আর্নিং হয়েছে, তার একটা ব্যালেন্স, কিভাবে কোন খাতে কত খরচা গেছে ইত্যাদি আমরা একটা ফিনান্সিয়াল অডিটও করতে পারি। তেমনই কিন্তু আমরা এনভায়রনমেন্টাল অডিটও করতে পারি। এবার এই এনভায়রনমেন্টাল অডিটে যেটা দেখা হয় সেটা হচ্ছে কোনো ফিনান্সিয়াল ক্রিয়াকলাপ, কাজ, সেটি কতটা প্রভাব ফেলবে। এবার সেটিকে অ্যানালাইজ করতে হলে আমরা তিনটে বেসিক ক্যাটাগরির আন্ডারে অ্যানালিসিসটা করে থাকি। ফার্স্ট, সোশ্যাল কস্ট, ইকোনমিক কস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল কস্ট। সোশ্যাল কস্টের আন্ডারে একটা যদি পরিকাঠামোগত উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি কোথাও হয়ে থাকে, কোথাও কোনো ইন্ডাস্ট্রি হলো, কোথাও কোনো ফ্লাইওভার কনস্ট্রাকশন হলো, কোথাও কোনো রেলওয়ে ট্র্যাক এলো, তো সেটি পারিপার্শ্বিক পরিবেশের ওপর কি প্রভাব ফেলছে। পারিপার্শ্বিক পরিবেশ মানে এখানে কিন্তু আমি ফোকাস করছি কিসের ওপর? আমি এখানে ফোকাস করছি সমাজের ওপর। সামাজিক যে পরিবেশ রয়েছে তার উপর আমি ফোকাস করছি, কতটা প্রভাব ফেলবে। সমাজ এর ফলে কতটা লাভবান হবে নাকি লাভবান হবে না, এটা আমরা বোঝার চেষ্টা করব। সেকেন্ড, সেই আঞ্চলিক যে অর্থনীতি রয়েছে সেই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন হবে না হবে না। যদি হয় কতটা হবে, ওখানে যে বেকারত্ব রয়েছে সেটাকে কন্ট্রোল করা যাবে, সেটা কমানো যাবে নাকি যাবে না। ইকোনমিক কস্ট, সেই জায়গার যে মাথাপিছু আয় বাড়বে না বাড়বে না, সেই জায়গার জিডিপির উপর কোন প্রভাব পড়বে না পড়বে না, ইকোনমিক কস্ট। যদি ভালো হয় তাহলে তো কোনো ব্যাপারই নয় সেটা, আর যদি খারাপ হয় তাহলে থার্ড টাইপের কস্টটা দেখতে হবে, এনভায়রনমেন্টাল কস্ট। এনভায়রনমেন্টাল কস্ট, একটা জায়গায় একটা শিল্প হলো, ইন্ডাস্ট্রিয়াল একটা এস্টাবলিশমেন্ট হলো, এবার এই ইন্ডাস্ট্রিটা পরিবেশের উপর কি প্রভাব ফেলবে সেটা, প্রভাবটা নেগেটিভ হলে কতটা নেগেটিভ, কতটা ক্ষতি করতে পারে সেটা দেখতে হবে। এবার কি হচ্ছে, দেখা হচ্ছে যে এটি ওই পরিবেশের কোন রিসোর্সের উপর ক্ষতিটা করবে।
ল্যান্ড রিসোর্স, ওয়াটার রিসোর্স, এয়ার রিসোর্স, কিসের ওপর করবে, কোন সম্পদকে বেশি ক্ষতিগ্রস্ত করবে, এবং যে ক্ষতিটা করবে সেটা কি ইরিভার্সিবল ড্যামেজ, যেটাকে আরেকবার পুনরায় ঠিক করা যাবে না, ইররিপেয়ারেবল, নাকি সেটা ঠিক করে দেওয়া যেতে পারে। যদি দেখা যায় সেটি ইররিপেয়ারেবল ড্যামেজ, তাহলে সেই ইন্ডাস্ট্রি কিন্তু একেবারেই লাইসেন্স পাবে না। যদি দেখা যায় যে না সত্যি এটা ড্যামেজ করছে কিন্তু সেটাকে ঠিক করে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি লাইসেন্স পাবে। এবার কোন ইন্ডাস্ট্রি কতটা পলিউট করছে, দূষণ করছে, তার বেসিসে তিন ধরনের ইন্ডাস্ট্রি হতে পারে। একটা হচ্ছে গ্রিন ক্যাটাগরি ইন্ডাস্ট্রি, যেটা ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রি, যেটা পরিবেশের উপর কোনোই তেমন প্রভাব পড়ে না, যদি পড়ে সেটা তেমন কিছু এমন প্রভাব নয়। গ্রিন ক্যাটাগরি ইন্ডাস্ট্রি খুব ইজিলি এরা লাইসেন্স পেয়ে যায়। অরেঞ্জ ক্যাটাগরি ইন্ডাস্ট্রি, যেটি পরিবেশের উপর প্রভাব পড়তে পারে, যদি পড়ে সেটি ইররিপেয়ারেবল ড্যামেজ নয়, মানে সেটাকে ঠিক করে দেওয়া যেতে পারে। থার্ড, রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি। রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি কি, যেটি পরিবেশের উপর প্রভাব পড়বেই পড়বে, এবং সেই প্রভাবটার ফলে পরিবেশ কিন্তু নষ্ট হবেই হবে, ডিগ্রেডেড হবেই হবে। তাহলে রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি কি অপারেট করে না? করে, কিন্তু তাদের কিছু স্পেসিফিক কন্ডিশনস তাদেরকে দিয়ে দেওয়া হয়, যে যদি এই কন্ডিশন গুলো তারা মেনটেন করতে পারে, ফলো করতে পারে, দেন অনলি এই ইন্ডাস্ট্রি গুলো কিন্তু অপারেশনাল যে পারমিশন সেটা কিন্তু পেতে পারবে। এবার এটা কারা করে? এটা করে পলিউশন কন্ট্রোল বোর্ড করে, এনভায়রনমেন্টাল বিভিন্ন যে ওয়ার্কার্স যারা রয়েছে তারা করে। তারা বিভিন্ন চেক লিস্ট বানায়, সেই চেক লিস্ট ধরে ধরে তারা দেখে কতটা কি প্রভাব পড়তে পারে, আদৌ পারে কিনা, এবং এটা করতে গিয়ে তারা সাধারণ মানুষের ওপিনিয়ন খুব বেশি নেয়। কেন? কারণ সাধারণ মানুষ হচ্ছে একমাত্র যারা ওই অঞ্চলে থাকে, এবং যারা ওই আঞ্চলিক যে সমস্যাগুলি সেগুলি প্রতিদিন তারা ফেস করে, এবং সেগুলি সম্পর্কে তারা কিন্তু জানাবে, জানাতেও চায় তারা। ওই জন্য যেটা দেখা যায় যে common people's participation in environmental auditing is very important. সাধারণ মানুষ কিন্তু পার্টিসিপেট করে এটাতে। এবার environmental management, environmental audit, environmental policy formulation, এটাও হতে পারে। এবার environmental policy formulation মানে কি, আমাদের যে বিভিন্ন যে অ্যাক্ট গুলো বিভিন্ন সময় যেগুলো ফর্মুলেটেড হচ্ছে, যেমন আমাদের এয়ার পলিউশন অ্যাক্ট আছে, ওয়াটার পলিউশন অ্যাক্ট আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে আমাদের, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট আছে আমাদের, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের হ্যান্ডলিং রুলস আছে আমাদের। এরকম বিভিন্ন আমাদের অ্যাক্ট গুলো রয়েছে যেগুলো এনভায়রনমেন্টাল পলিসির আন্ডারে, এবং অনেকগুলো অ্যাক্ট আমাদের ম্যান্ডেটরি আমাদের ফলো করতেই হবে। এবং যে ফলো করবে না, যে অথরিটি করবে না, they are liable to get punished. কাজেই পলিসি ফর্মুলেশন গুলো সেন্ট্রাল লেভেল, স্টেট লেভেলে করা হয়, এবং সেগুলো ইমপ্লিমেন্ট করা হয়। এবার যারা সেটা ভায়োলেট করবে, কে সেটা বিচার করবে যে এরা এটা ভায়োলেট করেছে? এরা শাস্তি পাবে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, যেটাকে আগে গ্রিন বেঞ্চ বলা হতো। এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আমাদের বিশ্বের প্রত্যেকটি দেশে রয়েছে,
এবং এরা যত পরিবেশ সংক্রান্ত যত কেস হয় ভায়োলেশনের, সেগুলি এরা ডিল করে। যেগুলো ক্রিমিনাল কেস হয় বা অন্যান্য যে কেসগুলি হয় সেগুলো সাধারণ কোর্টে আলোচিত হলেও যেগুলো পরিবেশ সংক্রান্ত কেস সেগুলি কিন্তু এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে আলোচিত হয়ে থাকে। এবার যে কোনো পলিসি একটা পারফরমেন্স ইভ্যালুয়েশন করা ইম্পর্টেন্ট। পারফরমেন্স ইভ্যালুয়েশন, পলিসিটা প্রপারলি ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা, পলিসিটা প্রপারলি ইমপ্লিমেন্টেড হয়েছে তো সেটা সাধারণ মানুষ ফলো করে চলে কিনা, সাধারণ মানুষ সেটা সম্পর্কে জানেও কিনা, এগুলিও জানা কিন্তু অত্যন্ত জরুরি তার পারফরমেন্স ইভ্যালুয়েশন করার জন্য। এবার বিভিন্ন অ্যাক্টগুলো আমরা দেখেছি যে সেগুলি ম্যান্ডেটরি, কিন্তু বিভিন্ন রুলস রয়েছে যেগুলি মানুষের উপর ছেড়ে দেওয়া হয়েছে যে মানুষ ফলো করবে কি করবে না, সেটা মানুষের নিজের বিবেকের ওপর, মানুষের কনসায়েন্সের ওপর। আমরা ওটার জন্য কিন্তু পানিশমেন্ট দিতে পারবো না, পানিশ করতে পারবো না আমরা ঠিকই, কিন্তু মানুষ যদি সেটা ফলো না করে আলটিমেটলি সে নিজেরই ক্ষতি করছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। যে কোনো যে ওয়েস্ট রয়েছে তার কিন্তু একটা লাইফ সাইকেল রয়েছে। ওয়েস্ট যা পলিউট করে এনভায়রনমেন্টকে, যে ল্যান্ডেতে যে প্লাস্টিক ওয়েস্ট অ্যাড হচ্ছে ল্যান্ডে সয়েলেতে, সেটি কত বছর থাকছে ওইভাবেই, সেটি কতটা ক্ষয়ক্ষতি করছে, এবং সেটি কি কোনোদিন কি পরিবেশ থেকে সরিয়ে ফেলা সম্ভব, তার লাইফ সাইকেল কতটা, সে কতদিন রিঅ্যাক্টিভ থাকছে, কতদিন সেটি পরিবেশের উপর প্রভাব বিস্তার করতে, প্রভাব ফেলতে সক্ষম হচ্ছে, এবং যখন তার প্রভাব কমে যাচ্ছে তার তখন ফর্মটা কি হচ্ছে, এই সব নিয়ে হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। এবার আমরা বিভিন্ন যে প্রোডাক্ট গুলো হয়, বিভিন্ন যে ফুড এন্ড কনজিউমার গুডস হয়, বা বিভিন্ন যে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন যে প্রোডাক্ট গুলো তৈরি হয় তার একটা প্রোডাকশন স্ট্যান্ডার্ড আমরা কিন্তু মেনশন করে দিয়েছি। ইন্ডাস্ট্রি গুলো দেখতে হবে যে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা প্রোডাকশনটা হয় কিনা, তার যে ফিনিশড আইটেমটা, ফিনিশড প্রোডাক্টটা, সেটা সেই স্ট্যান্ডার্ডটা ফলো করে কিনা। এবার ফলো না করলে সেটি যে বিউরো স্ট্যান্ডার্ড রয়েছে বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রয়েছে সেটাতে সেটি ফেল করে, তাহলে এহেন প্রোডাক্টকে কিন্তু মার্কেট থেকে তুলে নেওয়া হয়, উইথড্র করে নেওয়া হয়, সেটা জনসাধারণের জন্য আর কিন্তু থাকে না। মেডিসিনের ক্ষেত্রে তো আমরা ভীষণভাবে দেখতে পেলাম কিছুদিন আগে এরকম বহু মেডিসিন যেগুলো প্রোডাক্ট স্ট্যান্ডার্ডকে ফেল করেছে, সেই মেডিসিনগুলো মার্কেট থেকে ব্যান করে দেওয়া হয়েছে। আমাদের এই মাস 3-4 আগে কাশির ওষুধ নিয়ে একটা শোরগোল দেশে পড়ে গেছিল। কাশির ওষুধ খাওয়ার ফলে শিশুদের মধ্যে মৃত্যুর প্রবণতা দেখা দিচ্ছিল, যার ফলে দেখা গেল সেই কাশির ওষুধগুলো যে কম্পোজিশন রয়েছে, সেই কম্পোজিশনে কিছু এমন ইনগ্রেডিয়েন্টস রয়েছে, কেমিক্যালস রয়েছে যেগুলি শিশুদের ক্ষতি করছে, কাশি তাদের সারছে না, সর্দি সারছে না, উপরন্তু সেটা ক্ষতি করছে, এতটা ক্ষতি করছে এটা ফেটাল হয়ে যাচ্ছে। কাজে কিছু ওষুধ প্রোডাক্ট স্ট্যান্ডার্ড ফেল করলো, তাদেরকে মার্কেট থেকে তুলে নেওয়া হলো, উইথড্র করে নেওয়া হলো। সিমিলারলি এরকম বহু ফুড আইটেমস এরও যে রয়েছে যেগুলি প্রোডাক্ট স্ট্যান্ডার্ডে
ফেল করলে সেগুলিকে ব্যান করে দেওয়া হয় ইত্যাদি। এবার কি হচ্ছে, এইগুলো ইনভেস্টিগেট করার বিভিন্ন এজেন্সি রয়েছে। সরকার ক্ষমতা দিয়ে দিয়েছে এইসব বিভিন্ন এজেন্সি গুলিকে, যারা এইগুলিকে ইনভেস্টিগেট করে থাকে যে কতটা কি ক্ষতি করতে পারে পরিবেশকে, কিভাবে ক্ষতি হতে পারে, এবং সে ক্ষতিটা হলে সেটি পুনরায় তার ভারসাম্যটা স্থাপিত করা যাবে কি যাবে না। এবার আরেকটা যেটা নতুন কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট এবং ভীষণভাবে এখন ওয়ার্ল্ডে উঠছে, দ্যাট ইজ ইএসজি কনসেপ্ট, এনভায়রনমেন্টাল ই সোসাইটি অ্যান্ড গভর্নেন্স। এনভায়রনমেন্ট, সোসাইটি অ্যান্ড গভর্নেন্স, পরিবেশ কিভাবে শুধুমাত্র সমাজের উপর প্রভাব ফেলছে তা নয়, একমাত্র আবার সমাজটাকে আমরা কিভাবে চালনা করছি সেটার উপরও প্রভাব ফেলছে, গভর্নেন্সের উপর। গভর্নেন্স মানে আমরা যেটা বুঝি, রুরাল লেভেলে পঞ্চায়েত হচ্ছে তার গভর্নিং বডি, লোকাল গভর্নেন্স। যদি সেটা একটা আরবান এরিয়া হয়, মিউনিসিপ্যালিটি হয়, তাহলে হচ্ছে মিউনিসিপ্যালিটি। খুব বড় এরিয়া হলে অনেকগুলো মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন হতে পারে। আবার সেটা স্টেট লেভেল হতে পারে, ন্যাশনাল লেভেল হতে পারে। কাজে পরিবেশ কিভাবে গভর্নেন্সকে কিভাবে অ্যাফেক্ট করছে, প্রভাবিত করছে। এনভায়রনমেন্ট যদি সমাজকে প্রভাবিত করতে পারে, এনভায়রনমেন্ট যদি সমাজকে কন্ট্রোল করতে পারে, ডেফিনেটলি সমাজে যে চালিকা শক্তিগুলি সেগুলিকেও কন্ট্রোল করতে পারে। এবং এই গভর্নেন্সের কি কি ইম্পর্টেন্স রয়েছে এবং তার মধ্যে পরিবেশেরই বা গুরুত্বটা কোথায়। পরিবেশকে এখন যেমন সোসাইটির একটা পার্ট ধরে নেওয়া হয়েছে, পরিবেশকে অর্থনীতিরও একটা পার্ট ধরে নেওয়া হয়েছে। কারণ অর্থনীতি পরিবেশকে ছাড়া চলতে পারে না। অর্থনীতি, পরিবেশ যদি নষ্ট হয়ে যায় সেখানে অর্থনীতিও নষ্ট হতে বাধ্য। এবার অর্থনীতি যদি নষ্ট হয়ে যায় তারপরে অটোমেটিক্যালি সোসাইটিও ড্যামেজ হয়ে যাবে ওখানে। কাজে পরিবেশ হচ্ছে এই অর্থনীতি সমাজে একটা চালিকা শক্তি। এবার পরিবেশ অর্থনীতি আমরা যেভাবে চালাই, আমাদের যা যা কাজ আমরা করি, যেটা নিয়ে আমাদের ইকোনমিক সেটআপটা হয়ে থাকে, পরিবেশে তো তার মধ্যে ভূমিকা প্রত্যেকটি স্তরে রয়েছে। এবং একদম সে আদিম যুগের মানুষ থেকে শুরু করে একদম প্রেজেন্ট এজ মানুষ অবধি পরিবেশ ছাড়া অর্থনীতি আমরা ভাবতেই পারি না। এবার পরিবেশের থেকে যতটা আমরা নেব ততটাই কিন্তু আমাদের ফিরিয়ে দিতে হবে। শুধু নেব আর পরিবেশকে ফিরিয়ে দেব না, সেটা করলে কিন্তু আলটিমেটলি পরিবেশ দেওয়া বন্ধ করে দেবে, তাতে আলটিমেট লসটা মানুষের এবং সমগ্র জীবজগতের। এবার যদি আমরা ফিরিয়ে না দিই পরিবেশকে,
তাহলে কি হবে, পরিবেশে যে ন্যাচারাল স্টেট অফ ব্যালেন্স, যে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য, সেটা নষ্ট হবে। এবার সেটা যদি নষ্ট হয়, তাহলে পরিবেশের সাথে রিলেটেড যেসব প্রসেস গুলো রয়েছে সেগুলিও ড্যামেজ হয়ে যাবে। এবার সেগুলি যদি ড্যামেজড হয়, তাহলে লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টের যে ব্যালেন্সটা রয়েছে, এই ব্যালেন্সটাও কিন্তু নষ্ট হতে বাধ্য। এবার এটাকে আমরা আটকাবো কিভাবে? কাজে আমাদের এমন টাইপের ইকোনমিক অ্যাক্টিভিটি আমাদের করতে হবে যেটা ইকো ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সেই বিষয় আমাদের যথেষ্ট মাথায় রাখতে হবে যে আমরা সেই বিষয়টি যেন মাথা থেকে বের করে দিলে চলবে না। কারণ পরিবেশকে টিকিয়ে রাখতে হবে আমাদের নিজেদের টিকে থাকার জন্য। আমরা পরিবেশ থেকে অনেক কিছু ডিরেক্টলি আহরণ করে থাকি, সেটাকে ডিরেক্টলি কনজিউম করে থাকি, আবার অনেক কিছু আমরা ইনডিরেক্টলিও পেয়ে থাকি, আবার সেটিকে পরিবেশ থেকে নিয়ে প্রসেসিং করে সেটাকে কনজিউম করে থাকি। এবার পরিবেশ এই ইকোনমিক্সটা বোঝে, কি নিলাম আর কি ফিরিয়ে দিলাম বোঝে। পরিবেশ জানে কতটা নেওয়া হয়েছে, এবং সেটা ব্যাক না এলে যে ন্যাচারাল ইকুইলিব্রিয়াম পরিবেশে রয়েছে সেটি কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। এবার নষ্ট হয়ে গেলে যেটা হবে, প্রথম হবে হচ্ছে দুর্যোগ আগত। দুর্যোগ কিন্তু আসবেই আসবে, হ্যাজার্ড আসবেই আসবে। সেই হ্যাজার্ডটা কি মানুষ কন্ট্রোল করতে পারবে? অতটা ক্ষমতা কি মানুষের আছে নাকি হয়েছে? কোনোটাই না। আমরা তো দেখতে পাই এত বেশি বন্যা ইদানিং কালে বেড়ে গেছে, এত বেশি ক্লাউড বার্স্ট রিলেটেড ইস্যুস এত বেশি বেড়ে গেছে, এবং ক্লাউড বার্স্টের ফলে অতিরিক্ত রেইনফল, বন্যা এত বেড়ে গেছে মানুষ কন্ট্রোলই করতে পারছে না। কিন্তু যার ক্ষতিটা হচ্ছে মারাত্মক, বাড়ি ভেঙে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, প্রচুর শস্য জমি নষ্ট হচ্ছে, পরিকাঠামোগত প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। এগুলো কে করেছে? এগুলো তো মানুষই করেছে। মানুষই তো পরিবেশকে এমন জায়গায় নিয়ে গেছে যার ফলে পরিবেশ সেটা ব্যাক দিতে বাধ্য হচ্ছে। পার্বত্য অঞ্চলগুলিতে অতিরিক্ত বেশি কমার্শিয়ালাইজেশন, অতিরিক্ত বেশি মানুষের হস্তক্ষেপ, যার ফলে ন্যাচারালিটি, প্রকৃতির যে নিজস্ব সৌন্দর্য, নিজস্বতা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সবকিছু আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে, কৃত্রিম টাইপে দেখতে হয়ে যাচ্ছে। মানুষ পাহাড়ে ঘুরতে যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে কম, চারিদিকে গিজগিজ করছে হোটেল আর রিসর্ট আর রিক্রিয়েশন স্পেসেস, পাহাড় মানুষ দেখতে পাচ্ছে কম। পাহাড় মানে ঠান্ডা, এটাই আমরা বুঝি। এখন সারা বছর খালি শীতকালে একটু ডিসেম্বর জানুয়ারি মাস ছাড়া সারা বছর পাহাড় খুব কমফোর্টেবল, কিন্তু সেটা কি হওয়া উচিত? পাহাড় মানে তার একটা অল্টিটিউড রয়েছে, এবং আমরা নর্মাল ল্যাব স্ট্রিটের কথাই আমরা জানি, যত হাইট ইনক্রিজ করে, অল্টিটিউড ইনক্রিজ করে, টেম্পারেচার তত ডিক্রিজ করে। যত অল্টিটিউড বাড়ছে তত তাপমাত্রা কমতে থাকে, হ্রাস পেতে থাকে।
কিন্তু পাহাড়ের ক্ষেত্রে সেটা হয় কি হয় না? হয় না। মোটামুটি সামার সিজন, মনসুন সিজন তো পাহাড়ে যাওয়া ইজ ভেরি ডেঞ্জারাস। সামার সিজনেও আমরা দেখছি পাহাড় ইজ ভেরি কমফোর্টেবল। সেই সাংঘাতিক ঠান্ডাটা আমরা এক্সপিরিয়েন্সই করি না। এক্সপিরিয়েন্স করি আমরা একটু ডিসেম্বর মিডল থেকে একটু জানুয়ারি এন্ড অব্দি একটু আমরা এক্সপিরিয়েন্স করি, হতে পারে একটু স্নোফল আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। কাজে কতটা অল্টারেশন ইন ক্লাইমেট হচ্ছে, কতটা চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা কেন হচ্ছে? এই চেঞ্জটা তো মানুষেরই জন্য হচ্ছে। পরিবেশের ক্ষয়ক্ষতি করছে, আলটিমেট লস মানুষের। এই যে এতভাবে যে হরকা বান হচ্ছে এবং এমনি বন্যা হচ্ছে, আলটিমেট লস মানুষের। মানুষ তৈরি করছে রিসর্ট গুলো, হোটেল গুলো, ইনফ্রাস্ট্রাকচার গুলো, আবার প্রতি বছর ওটা ওয়াইপড আউট হয়ে যাচ্ছে। লসটা কার? মানুষের ইকোনমিক লস হচ্ছে। কাজেই এগুলি মাথায় রাখতে হবে যে পরিবেশের যে স্বাভাবিক ভারসাম্যটা রয়েছে, ন্যাচারাল যে ব্যালেন্সটা রয়েছে, সেই ব্যালেন্সটাকে আমাদের আগে মেনটেন করতে হবে। সেটাকে এমন কাজ করলে চলবে না যাতে ব্যালেন্সটাই হ্যাম্পার্ড হয়ে যায়। কারণ তাহলে প্রকৃতি যেভাবে সেটা ব্যাক দেবে সেটা আর মানুষ ফেস করতে পারবে না। ফরেস্ট আমরা কেটে পরিষ্কার করে ফেলছি, ফরেস্ট, কিন্তু ফরেস্টের কত ইম্পর্টেন্স, টিম্বার নন টিম্বার ইউজেস তো আমি বললামই। এছাড়া ফরেস্ট হচ্ছে ওয়াইল্ড লাইফের জায়গা। ওয়াইল্ড লাইফ গুলো কোথায় যাবে? ঢুকে পড়ছে লোকালয়, তারা খাবারের সন্ধানে। তারা ওয়াইল্ড অ্যানিমালস, তাদের অত বুদ্ধি তো নেই, তারা ঢুকে পড়ছে লোকালয়, ব্যাস আরেক প্রস্ত ক্ষতি। হাতি ঢুকে পড়ছে গ্রামে, আরেক প্রস্ত ক্ষতি, সেখানে শস্য নষ্ট করছে বা বাড়ি ঘর ভেঙে দিচ্ছে। কেন? কারণ ফরেস্ট গুলোকে তো কেটে দিচ্ছে। অ্যানিমালস তো অত বুদ্ধি নেই যে কোথায় তাদের যেতে হবে, কোথায় যাওয়া উচিত নয়, সেখানে গেলে তাদের সমস্যা হতে পারে। কাজেই অ্যানিমাল মাইগ্রেশন, প্লান্ট ডিসপার্সাল, এগুলি তো মানুষের জন্যই ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে, এবং নষ্ট হওয়ার ফলে আলটিমেটলি মানুষেরই সোশ্যাল এন্ড ইকোনমিক লস হচ্ছে। এই যে এত বেশি যে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর যে চেঁচামেচি হচ্ছে, এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছেও, যার ফলে বিশ্ব স্তরে গ্লোবাল লেভেলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যার ফলে যত আইল্যান্ড নেশন গুলো রয়েছে সেগুলো প্রায় ডুবে যাচ্ছে বা ডোবার মতন অবস্থা হচ্ছে সেগুলোর। যেগুলো কোস্টাল এরিয়াস, কোস্টাল যে নেশনস গুলো রয়েছে, সেখানে ঢুকে আসছে নোনা জল, নোনা জল ঢুকে আসছে এগ্রিকালচার ফিল্ডে। এগ্রিকালচার ফিল্ডে যদি নোনা জল ঢুকে আসে, ক্রপের মধ্যে চলে যাবে। তাহলে যেগুলো সল্ট রেজিস্ট্যান্ট ক্রপ নয় সেগুলি কিভাবে বাঁচবে? সম্ভব নয়। এমনকি নোনা জল ঢুকে আসার ফলে যে মিষ্টি জলের উৎসগুলো রয়েছে, যেমন পুকুর রয়েছে, জলাশয়, লেক রয়েছে, সেগুলির মধ্যে নোনা জল ঢুকে আসার ফলে পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে। এবং এট দ্য সেম টাইম সেগুলো যখন শস্য খেতে ঢুকে আসছে, সেগুলো মাটিটাকেও লবণাক্ত করে দিচ্ছে, নোনা করে দিচ্ছে। এই মাটি কিন্তু আর কোনো কাজেই লাগছে না। এই তো আমাদের কোস্টাল দিকে অনেক হয়েছে এরকম। ওয়েস্ট বেঙ্গলে কোস্টাল পাটেতে এরকম প্রচুর ক্ষতি এরকম হয়েছে। বিভিন্ন সুপার সাইক্লোন গুলি স্ট্রাইক করেছে, প্রচুর পরিমাণে সমুদ্র থেকে নোনা জল ঢুকে এসছে, সেগুলি শস্যের ক্ষতি করেছে, জমির ক্ষতি করেছে, জলাশয়গুলির ক্ষতি করেছে। তাহলে আমাদেরকে নিজেদেরকেও এনভায়রনমেন্টের ক্ষতি করা থেকে যেমন নিজেদেরকে বিরত করতে হবে,
অ্যাট দ্য সেম টাইম যদি এনভায়রনমেন্ট সেটা করে, ক্ষতি করে, আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো সেটাও আমাদের জানতে হবে। কিভাবে বাঁচাবো? প্রথম হচ্ছে যে ক্ষতিটা হতে পারে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে, যে এটা ক্ষতি হতে পারে, একটা হ্যাজার্ড হতে পারে, এবং হ্যাজার্ডটা এমন মাত্রা নিতে পারে যেটা বিপর্যয়তে পরিণত হবে, ডিজাস্টারে পরিণত হবে, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে, সেটা সম্পর্কে তো আমাদের সেই নলেজটা থাকতে হবে। ফোরকাস্টিং খুব ইম্পর্টেন্ট। এবার ফোরকাস্টিং হলো আমরা চেষ্টা করলাম যে জায়গাতে দুর্যোগ আগত সেখান থেকে মানুষকে বের করে নিয়ে যাওয়া, কি তাদেরকে অন্য কোথাও সেটেল করে রাখা, বা যদি সেখানে কোনো শেল্টার, হ্যাজার্ড শেল্টার যদি সেখানে তৈরি করা যায়, যেমন প্রচুর গ্রামীণ এলাকাগুলিতে এটা করা যায় যখন সুপার সাইক্লোন হয়। সিন্স গ্রামীণ এলাকাগুলিতে প্রচুর মাটির বাড়ি থাকে যেগুলো সাইক্লোন বা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পড়ে যাওয়ার চান্স থাকে, তো মানুষগুলিকে সেখান থেকে নিয়ে গিয়ে পার্মানেন্ট কোনো শেল্টারেতে, যেগুলোকে এই যে হ্যাজার্ড শেল্টার বা সাইক্লোন শেল্টারও বলে, সেই শেল্টারগুলোতে গিয়ে তাদেরকে রাখা, তাদেরকে যত পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, ওষুধ, খাবার এগুলি তাদেরকে দেওয়া হয়, বাচ্চাদেরকে দুধ এসব দেওয়া হয়। এবার এই যে বিভিন্ন যে মিটিগেশন যে টেকনিক্স গুলো, এগুলো আমাদের জানতে হবে, এবং এটা পার্ট অফ হ্যাজার্ড প্রিপেয়ারনেস, যে কিভাবে আমরা নিজেদেরকে রেডি করব হ্যাজার্ডটার জন্য। সেটা জানতে গেলে আবার কিন্তু আমাদের যেমন টেকনোলজি জানতে হবে, আবার সেই জায়গার পরিবেশ সম্পর্কে আমাদের একটা চেতনা থাকতে হবে। আমরা জানতে হবে যে ওখানে পরিবেশটা কিরকম, তার কতটা ডিগ্রেডেশন হচ্ছে, হওয়ার ফলে কি হতে পারে সেটাও জানতে হবে। এবার হ্যাজার্ডটা হয়ে গেল, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেল, তারপর দেখতে হবে এই এরিয়াটাকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায়, তার আগের স্টেটে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা দেখতে হবে। একটা জায়গায় যে ডিজাস্টার হতে পারে, সেই ডিজাস্টারটাকে যদি আমরা আটকাতে পারি কিংবা সেটাকে যদি আমরা ফেস করতে পারি, মোকাবেলা করতে পারি, এটাকে আমরা বলবো ডিজাস্টার রিজাইলিয়েন্স। ডিজাস্টারকে ফাইট করার ক্ষমতা, তাকে অনেকাংশে মিটিগেট করার ক্ষমতা, তার প্রভাবটাকে কমানোর ক্ষমতা, এটি ডেফিনেটলি উন্নত যে দেশগুলি রয়েছে তাদের অনেক বেশি রয়েছে, তাদের ফোরকাস্টিংটা অনেক বেশি এফিশিয়েন্ট এবং আরো বেশি অ্যাকিউরেট এন্ড এরর ফ্রি। ডেভেলপিং কান্ট্রিগুলোতেও এখন অনেক হ্যাজার্ডই আমরা প্রেডিক্ট করতে পারি, লাইক সুপার সাইক্লোনস আমরা প্রেডিক্ট করতে পারি কবে হবে বা কোন দিকে সেটা মুভ করবে, কতটা তার উইন্ড ইন্টেন্সিটি থাকবে, সেটা কিভাবে ল্যান্ডকে স্ট্রাইক করবে, কোন ডেটে স্ট্রাইক করবে, কোন টাইমে স্ট্রাইক করবে, এবং তার ফলে কতটা কি ক্ষতি হতে পারে। কিন্তু কিছু হ্যাজার্ড আছে যেগুলোকে আমরা এখনো প্রেডিক্ট করে উঠতে পারিনি, যেমন আর্থকুয়েক, কিন্তু আর্থকুয়েক যথেষ্ট ক্ষয়ক্ষতি করে আমাদের। আজকে ক্লাসে যে আলোচনাগুলি আমি করলাম, আশা করছি সেগুলি তোমরা বুঝতে পেরেছো। যথাসাধ্য সহজভাবে উদাহরণ দিয়ে আমি আলোচনা করার চেষ্টা করলাম। বিভিন্ন যে বইগুলি রয়েছে এগুলি তোমরা একটু পড়ে দেখো যাতে তোমরা বুঝতে পারো এবং নিজের পরিবেশকে চিনতে পারো, পরিবেশ সম্পর্কে আরো সচেতন হতে পারো। এই শব্দগুলির সাথে সাথে আমার আজকের এই ক্লাসটি আমি শেষ করলাম। নমস্কার।